ওয়েলকাম ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2018তে জীবনবিজ্ঞান বিষয়ে যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নপত্র, আর সেই প্রশ্নের সঙ্গে সঙ্গে তাদের যে শর্ট প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। তোমরা জানো যে কোনো পরীক্ষার জন্য কিন্তু প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ বিগত সালের কোয়েশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই রকমভাবে পরবর্তীকালে কোয়েশ্চেন হয়, তো এর জন্য কিন্তু আমরা এই সিরিজটা শুরু করেছি। তো চলো বিভাগ কতে যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে নিই। বিভাগ কতে ফার্স্ট প্রশ্ন আছে, সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলো পতঙ্গ দেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটা কি হবে? সিসমোনেস্টি, থার্মোনেস্টি, ফোটোনেস্টি না কেমোনেস্টি? এখানে দেখো, পতঙ্গের দেহ আসামাত্র, সংস্পর্শে আসামাত্র, তাহলে পতঙ্গের দেহে কি আছে? কেমিক্যালস আছে, রাসায়নিক পদার্থ আছে। তো রাসায়নিক পদার্থর জন্য যেহেতু ন্যাস্টিক চলন হচ্ছে, তার জন্য এটা কি হবে? কেমোন্যাস্টিক চলন। ওকে, তাহলে এখানে হয়ে যাবে অপশান ঘ, কেমোন্যাস্টি চলন। ফোটোন্যাস্টি হলে কি উদ্দীপক হতো? ফোটো মানে আলো হতো, থার্মো মানে তাপ, আর সিসমো হচ্ছে স্পর্শ বা আঘাত। ওকে, সেকেন্ড প্রশ্ন, মহিলাদের ক্ষেত্রে ফলিকল স্টিমুলেটিং হরমোন যাকে বলা হয় FSH, সেই হরমোন ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল থেকে যে হরমোন ক্ষরণে উদ্দীপনা যোগায় সেটা কি? ফলিকল স্টিমুলেটিং হরমোন গ্রাফিয়ান ফলিকলকে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণে সাহায্য করে। তো এখানে হয়ে যাবে রাইট আনসার অপশান গ। ওকে, 3 দাগের প্রশ্ন, প্রতিবর্ত পথ এর সঠিক ক্রমটি কোনটা? দেখো, প্রতিবর্ত পথ শুরু হয় কখন? শুরু হয় হচ্ছে গ্রাহক থেকে। ঠিক আছে, অপশান ঘ এটা দেখো, গ্রাহক থেকে কোথায় আসবে? স্নায়ু কেন্দ্রে আসবে। কার মাধ্যমে আসবে? অন্তর্বাহী স্নায়ু। তারপর কোথায় যাবে? কারকে যাবে। সেটা কার মাধ্যমে যাবে? বহির্বাহী স্নায়ুর মাধ্যমে যাবে। তাহলে এটাই হচ্ছে সঠিক সিকোয়েন্স। 4 দাগের প্রশ্নতে আছে, মাইটোসিস কোষ বিভাজন এর কোন দশায় নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাসকে অবলুপ্ত হতে দেখা যায়? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ না টেলোফেজ? নিউক্লিওলাস ও নিউক্লিয় পর্দা অবলুপ্ত হয় কোষ বিভাজনের প্রথম দশা অর্থাৎ প্রোফেজ দশাতে, আবার পুনরায় তৈরি হয় কখন? সেটা হবে টেলোফেজ দশা। ওকে, 5 দাগের প্রশ্ন, নিচের কোনটি ডিএনএর গঠনগত উপাদান নয়? ডিএনএর মধ্যে ডিঅক্সিরাইবোজ শর্করা থাকে, থাইমিন থাকে, ফসফরিক অ্যাসিডও থাকে, কিন্তু ইউরাসিল থাকে না। ইউরাসিল কোথায় থাকে? ইউরাসিল থাকে আরএনএতে। ওকে, তাহলে এখানে হয়ে যাবে অপশান খ। তারপর যৌন জনন সম্পর্কিত নিচের যে বক্তব্যটি সঠিক, যৌন জনন সম্পর্কে কোনটা সঠিক? অপশান কতে আছে, যৌন জননে হ্যাপ্লয়েড গ্যামেট উৎপাদন অপরিহার্য। এটি কিন্তু সঠিক। যৌন জননের ফলে হ্যাপ্লয়েড গ্যামেট অবশ্যই দরকার। হ্যাপ্লয়েড গ্যামেট তৈরি হলে সেই দুটো গ্যামেটের মিলনে আবার ডিপ্লয়েড জাইগোট তৈরি হবে। ওকে, তাহলে এটাই সঠিক, আর বাকি যেগুলো আছে সেগুলো ভুল। ওকে, 7 দাগে দেখো, নিচের কোনটি মেন্ডেল এর এক সংকর জনন পরীক্ষার F2 জনুর ফিনোটাইপিক অনুপাত? জিনোটাইপিক অনুপাত। F2 জনুতে জিনোটাইপিক অনুপাত কত হবে? মেন্ডেলের এক সংকর জননের কথা বলেছে, এটা তোমাদের মনে রাখতে হবে বলেছি আমি। মেন্ডেলের এক সংকর জননের দুটো, অর্থাৎ জিনোটাইপিক অনুপাত আর ফিনোটাইপিক অনুপাত, আর দ্বিসংকর জননের জিনোটাইপিক অনুপাত, ফিনোটাইপিক অনুপাত। এখান থেকে প্রশ্ন আসে প্রায়শই। তো এখানে যেটা হবে সেটা সঠিক উত্তর হবে কি? জিনোটাইপিক অনুপাত হবে 1:2:1, আর 3:1 কী হবে? এটা হচ্ছে এক সংকর জনন এর ফিনোটাইপিক অনুপাত। ওকে, আর 9:3:3:1 এটা হচ্ছে দ্বিসংকর জননের F2 জনুর ফিনোটাইপিক অনুপাত। ওকে, 8 দাগের প্রশ্ন, মানুষের অটোজোমে থাকা জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় না কোনটা? রোলার জিভ, এটা হচ্ছে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। থ্যালাসেমিয়া, এটাও অটোজোম দ্বারা। কানের যে যুক্ত লতি, সেটাও অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু হিমোফিলিয়া অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয় না, এটা হচ্ছে এক্স ক্রোমোজোম দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাহলে এটাই হবে সঠিক উত্তর। 9 দাগের অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরায়ন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কী হতে পারে? অসম্পূর্ণ প্রকটতাতে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হয়? মনে রাখবে, অসম্পূর্ণ প্রকটতাতে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত আর জিনোটাইপিক অনুপাত সেটা কিন্তু সেম হয়। তাহলে সেটা কত হয়? 1:2:1। এটা হচ্ছে ম্যান্ডেলের সূত্রের ব্যতিক্রম। সেখানে ফিনোটাইপিক অনুপাত 3:1 হওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কত হয়ে যায়? 1:2:1। ওকে, পরের প্রশ্ন 10 দাগের, প্রদত্ত কোনটি একই খাদ্যের জন্য অন্তঃপ্রজাতি সংগ্রাম? অন্তঃপ্রজাতি মানে একই প্রজাতির মধ্যে সংগ্রাম হবে।
তাহলে দেখো শকুন আর হায়না এটা দুটো আলাদা প্রজাতি, এটা হবে না। ঈগল ও চিল এটাও দুটো আলাদা প্রজাতি, হবে না। পুকুরের রুই মাছেদের মধ্যে, রুই মাছেদের মানে দুটো রুই মাছের মধ্যে, তাহলে দুটো রুই মাছ একই প্রজাতির, তাহলে এটাই হবে সঠিক। ওকে, আর এখানে মাছ আর মাছরাঙা আর বক আছে, এটাও দুটো আলাদা প্রজাতি, তাহলে এটাও হবে না। 11 দাগের প্রশ্ন, প্রদত্ত কোন পরিবর্তনটি ঘোড়ার বিবর্তনে ঘটেনি? পায়ের দৈর্ঘ্য বৃদ্ধি, এটা বিবর্তনে ঘটেছে, দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে। পায়ের সবকটি আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি ও প্রস্থে বৃদ্ধি, এরকম ঘটনা ঘটেনি। ওকে, সবগুলো আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি এবং প্রস্থে বৃদ্ধি হয়নি, শুধুমাত্র তৃতীয় আঙুলের দৈর্ঘ্য বৃদ্ধি ও প্রস্থে বৃদ্ধি এটা হয়েছে, আর সমগ্র দেহের আকার বৃদ্ধি এটাও হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোনটা? অপশান খ। 12তে যেটা আছে, বিজ্ঞানীদের মতে পৃথিবীতে জীবন সৃষ্টির প্রাক পরিবেশটি ছিল যেন সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ। এটাই ঠিক, সমুদ্রের জলে তপ্ত লঘু স্যুপ, অর্থাৎ যেটাকে বলা হয় হট ডাইলুট স্যুপ। এই যে প্রবক্তাটা, এই যে থিওরিটা, এই থিওরির প্রবক্তাকে, এর থিওরির প্রবক্তা হচ্ছে বিজ্ঞানী হ্যালডেন। ওকে, 13তে আছে, নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে? নাইট্রোসোমোনাস, অ্যাজোটোব্যাক্টর, সিউডোমোনাস, থিওব্যাসিলাস। নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে কে? এরা হবে নাইট্রোসোমোনাস। ওকে, আর এখানে যে থিওব্যাসিলাস আর সিউডোমোনাস আছে, এরা কি কিসে সাহায্য করে? এরা হচ্ছে ডিনাইট্রিফিকেশনে সাহায্য করে, আর অ্যাজোটোব্যাক্টর নাইট্রোজেন ফিক্সেশনে সাহায্য করে। ওকে, 14 দাগের প্রশ্ন, এক্সিডু সংরক্ষণের একটি উদাহরণ দাও। সুন্দরবনের ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প, এটা ইনসিডু সংরক্ষণ। করবেট জাতীয় উদ্যান, এটাও ইনসিডু সংরক্ষণ। নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ, এটাও ইনসিটু। ক্রায়ো সংরক্ষণ, এটা হচ্ছে এক্সিটু। এক্সিটু সংরক্ষণ জানো তোমরা, যেখানে জীবকে তার নিজস্ব পরিবেশ থেকে এনে অন্য কোনো পরিবেশে সংরক্ষণ করা হয়, তাকে বলা হয় এক্সিটু। 15তে জল দূষণের ফলে প্রদত্ত যেটি ঘটে তা হলো কি? জল দূষণের ফলে বিশ্ব উষ্ণায়ন ঘটে না, এটা বায়ু দূষণের জন্য হয়। ইউট্রিফিকেশান, এটাই ঘটে। জল দূষণের ফলে ইউট্রিফিকেশান ঘটে। ইউট্রিফিকেশান মানে কি? কোনো একটা জলাশয়ে যে পুষ্টি মূল্য বেড়ে যাওয়া, পুষ্টি গুণ বেড়ে যাওয়া, জলাশয়ে বেশি পুষ্টি হয়ে যাওয়াটাকে বলা হয় ইউট্রিফিকেশান। আর এটা হয় জল দূষণের ফলে। জলের মধ্যে যদি বিভিন্ন নাইট্রোজেন ঘটিত সার, ফসফেট ঘটিত সার যদি যোগ হয়, তাহলে কি হয়? সেখানে তার পুষ্টিমূল্য হয়ে যায়। পুষ্টিমূল্য হলে তারপরে সেখানে অ্যালগাল ব্লুম হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের শৈবাল জমতে থাকে। ওকে, বধিরতা তো শব্দ দূষণের ফলে হয়, আর ব্রঙ্কাইটিস সেটা বায়ু দূষণের ফলে হয়। বিভাগ খতে শূন্যস্থান পূরণগুলো আছে, দেখো। ফার্স্ট প্রশ্ন আছে, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। আয়োডিনের অভাবে হবে থাইরক্সিন হরমোন। ওকে, আয়োডিনের অভাবে থাইরক্সিন হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। তারপর আছে মেরুদণ্ডী প্রাণীদের ভ্রূণের পরিস্ফুরণ ও বৃদ্ধির সময় ড্যাশ কোষ বিভাজন ঘটে। এটা হবে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। ওকে, 3 দাগের মটর গাছের ভিন্ন ভিন্ন ড্যাশ একই ফিনোটাইপ দেখাতে পারে। এটা হবে কি? ভিন্ন ভিন্ন জিনোটাইপ। বিভিন্ন জিনোটাইপ একই রকম ফিনোটাইপ দেখাতে পারে। কীভাবে? দেখো, মটর গাছের দুটো জিনোটাইপ আমি যদি ধরি, একটা ক্যাপিটাল টি, এটা একটা জিনোটাইপ, আর একটা ক্যাপিটাল টি স্মল টি, এটা আর একটা জিনোটাইপ। তাহলে এদের ফিনোটাইপ কী হবে? এটার ফিনোটাইপ কী হয়? লম্বা হয়। আর এর ফিনোটাইপ কী হয়? লম্বা হয়। ওকে, তাহলে দেখো এখানে দুটো আলাদা জিনোটাইপ একই ফিনোটাইপকে নির্দেশ করেছে, দুটোই হচ্ছে লম্বাকে নির্দেশ করেছে। তাহলে এভাবেও ঘটনাটা ঘটে। তো এই জন্যই এটা বলা আছে যে ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে। 4 দাগের ড্যাশ বিবর্তনের ফলে সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে। সমসংস্থ অঙ্গের উদ্ভব ঘটে কিভাবে? এটা হচ্ছে অপসারী বিবর্তন। তোমরা জানো অপসারী বিবর্তন। সমসংস্থ অঙ্গ কাকে বলে? যাদের গঠন একই কিন্তু কাজ আলাদা। যে গঠন একই, এখানে গঠন একই কিন্তু কাজ বিভিন্ন পরিবেশে তারা বিভিন্নভাবে কাজ করে। কেউ চলে গেছে জলে, কেউ চলে গেছে বায়ুতে, কেউ চলে গেছে ডাঙায়, কেউ চলে গেছে গুহায়। তো তাদের বিভিন্ন পরিবেশে থাকার জন্য তাদের বিভিন্ন রকমভাবে কাজ আছে, কিন্তু তাদের গঠনটা একই। তাহলে এখানে দেখো একটা জায়গা থেকে রশ্মি বেরিয়েছে, তাহলে এটাকে বলা হয় অপসারী বিবর্তন। ওকে, তারপরের প্রশ্ন, স্থানীয় জীববৈচিত্র্যের ক্ষতি করে এমন একটি বহিরাগত প্রজাতির নাম লেখো। অনেকগুলো বহিরাগত প্রজাতি আছে, তোমরা কচুরিপানা লিখতে পারো, পার্থেনিয়াম লিখতে পারো, তারপর তেলাপিয়া কই লিখতে পারো। ওকে, তারপর 2.6 বাতাসে ভাসমান ধোঁয়া, ছাই, ধূলিকণা, পরাগরেণু ইত্যাদির সূক্ষ্ম কণাকে একত্রে ড্যাশ বলে, যা ফুসফুসের বিভিন্ন রোগ সৃষ্টি করে। সেই সমস্ত কণাগুলোকে কী বলা হয়? এসপিএম বলা হয়। এসপিএম অর্থাৎ সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার।
ওকে, তারপরে সত্য মিথ্যা আছে। হাইপোথ্যালামাস মানুষের দেহে ভারসাম্য রক্ষায় সাহায্য করে। এটা কী হবে? এটা ভুল হবে। হাইপোথ্যালামাস ভারসাম্য রক্ষাতে সাহায্য করে না। ভারসাম্য রক্ষায় সাহায্য করে আমাদের লঘু মস্তিষ্ক। হাইপোথ্যালামাস কী হিসাবে কাজ করে? রিলে স্টেশন হিসাবে কাজ করে। তারপর ডিএনএতে অ্যাডেনিন হাইড্রোজেন বন্ধনী দ্বারা গুয়ানিনের সঙ্গে যুক্ত থাকে। এটাও ভুল। অ্যাডেনিন হাইড্রোজেন বন্ড দ্বারা থাইমিনের সঙ্গে যুক্ত থাকে। ওকে, 2.9 মেন্ডেলের মটর গাছের এক সংকর জনন পরীক্ষায় প্রথম অপত্য জনুতে 75% বিশুদ্ধ লম্বা মটর গাছ পেয়েছিলেন। এটাও ভুল। সেখানে 100% বিশুদ্ধ লম্বা পেয়েছিলেন। ওকে, সরি 100% না, 0% হবে। বিশুদ্ধ লম্বা যে বলেছে কীভাবে দেখো, মেন্ডেলের এক সংকর জননে ক্যাপিটাল টি এর সঙ্গে স্মল টি, তাহলে এখান থেকে কী হবে? ক্যাপিটাল টি গ্যামেট তৈরি হবে, এখান থেকে স্মল টি গ্যামেট তৈরি হবে। তাহলে এখানে যে জীবটা তৈরি হবে সেটা হবে কি? ক্যাপিটাল টি স্মল টি। তো এটা কিন্তু কী হবে? লম্বা হবে, কিন্তু সেটা বিশুদ্ধ লম্বা নয়। তাহলে এখানে সবগুলোই কিন্তু সংকর লম্বা হয়েছিল, তাহলে বিশুদ্ধ লম্বা কত হবে? 0% হবে। ওকে, তাহলে এটাও ভুল হয়ে যাচ্ছে। তারপরের প্রশ্ন, ল্যামার্কের মতে জীব তার প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কোনো বংশানুক্রমিক দৈহিক বৈশিষ্ট্য অর্জন করতে পারে। এটা কিন্তু ঠিক। ল্যামার্ক বলেছিল জীবের যদি প্রয়োজন হয় তাহলে তারা কোনো একটা বৈশিষ্ট্যকে অর্জন করে তারপরে সেই বৈশিষ্ট্যটাকে পরের জেনারেশনে সঞ্চারিত করতে পারে। যেরকম হচ্ছে ল্যামার্কের মত অনুযায়ী জিরাফগুলোর গলা ছোট ছিল, তাদের প্রয়োজনে সেগুলো তারা গলাটাকে লম্বা করতে থাকে উঁচু গাছের পাতা খাওয়ার জন্য, তারপর থেকে সেই উঁচু গলাযুক্ত জিরাফ তৈরি হয়েছে। ওকে, এভাবে তার ব্যাখ্যা ছিল। তারপরে আছে অ্যাসিড বৃষ্টির কারণ হলো বায়ু দূষণের ফলে সৃষ্ট SO2 আর হচ্ছে NO2 গ্যাস। এটাও ঠিক। তারপর অক্সিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। এটা ভুল হবে। অক্সিন না, জিববেরেলিন হবে এটা। জিববেরেলিন বীজের সুপ্ত অবস্থা কাটিয়ে অঙ্কুরোদ্গমে সাহায্য করে। তারপরে স্তম্ভম্যাজ আছে CSF, জানো তোমরা পুরো নাম, সেরিব্রোস্পাইনাল ফ্লুইড। এটা কি হবে? সেরিব্রোস্পাইনাল ফ্লুইড দেখো অপশান চতে যেটা আছে, মস্তিষ্কের কোষে পুষ্টি সরবরাহ করে। তারপর ক্রসিং ওভার দেখো, ক্রসিং ওভার হয়ে যাবে অপশান গ। ক্রসিং ওভার মিওসিসের সময় ঘটে। ক্রসিং ওভার মানে কি? দুটো ক্রোমোজোমের সমসংখ্য ক্রোমোজোমের নন সিস্টার ক্রোমাটিডের মধ্যে খণ্ডাংশের বিনিময়। ওকে, এটা একটা ক্রোমোজোম, এটা একটা ক্রোমোজোম। এবার এই খণ্ডগুলো কীরকম হয়? একটা খণ্ড আর একটা খণ্ডের সঙ্গে যুক্ত হয়ে যায়, দিয়ে সেখানে ক্রসিং ওভার হয়। ওকে, তারপরে আছে হিমোফিলিয়া কী হবে? মানুষের দেহে X ক্রোমোজোম অবস্থিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ একটা, হিমোফিলিয়া। কোয়াসার্ভেট কি? কোয়াসার্ভেট দেখো অপশান কতে, বৃহৎ কলয়েডীয় সমন্বয়। আর JFM জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা হচ্ছে কি? জঙ্গলকে পুনরুদ্ধার করার জন্য স্থানীয় বাসিন্দাদের একটা সক্রিয় অংশগ্রহণ। আর গ্রাফটিং তো জানো, গ্রাফটিংয়ের জন্য দুটো জিনিস ব্যবহার করা হয়, সিয়ন ও স্টক। গ্রাফটিংকে জোড় কলম বলা হয়। তারপরে 2.19 বিষ অদৃশ্য আছে, বামনত্ব গলগণ্ড থ্যালাসেমিয়া মধুমেহ। এখান থেকে আলাদা কী হবে? আলাদা হবে থ্যালাসেমিয়া। কারণ কি? দেখো বামনত্ব গলগণ্ড মধুমেহ এগুলো কার কারণের জন্য হয়? এগুলো বিভিন্ন হরমোনাল ডেফিসিয়েন্সি বা বেশিক্ষরণের জন্য হয়, কিন্তু থ্যালাসেমিয়া এটা হচ্ছে জিনগত রোগ, তাহলে এটাই আলাদা হবে। পরের প্রশ্ন, মানুষের অক্ষিগোলকের লেন্সের একটি কাজ উল্লেখ করো। লেন্সের কি কাজ হবে? লেন্স হচ্ছে আমাদের প্রতিসারক মাধ্যম হিসেবে কাজ করে। তারপরে শব্দ জোর দেওয়া আছে, মাইটোসিস হচ্ছে ভ্রূণমূল, তাহলে ড্যাশ রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষে কী হয়? মিওসিস কোষ বিভাজন হয়, যার ফলে কী হয়? গ্যামেট তৈরি হয়। ওকে, তাহলে এটা কী হবে? মিওসিস। তারপরে গিনিপিগের ক্ষেত্রে স্মল বি ক্যাপিটাল আর আর স্মল বি ক্যাপিটাল আর স্মল আর জিনোটাইপ দুটির ফিনোটাইপ কি একই? দেখো এর দুটোর ফিনোটাইপ কী হবে? একই হবে। কারণ কি? এখানে দেখে নাও দুটোর ফিনোটাইপ কী কী হবে। স্মল বি দেওয়া আছে দুটো, তাহলে ক্যাপিটাল বি হচ্ছে কালো, স্মল বি হচ্ছে সাদা, তাহলে সাদা। আর ক্যাপিটাল আর যেহেতু আছে মানে কি? অমসৃণ। এখানেও স্মল বি দুটো আছে, তার মানে সাদা হবে। ক্যাপিটাল আর একটা আছে, তার মানে সেটা হচ্ছে অমসৃণ হবে। তো সাদা অমসৃণ এই দুটো বৈশিষ্ট্য কিন্তু এই দুটো আলাদা আলাদা জিনোটাইপ দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তারপর মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় F2 জনুতে প্রাপ্ত ফিনোটাইপিক অনুপাত কত হবে? F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত হয়? 9:3:3:1 এই অনুপাতটা মনে রাখতে হবে অবশ্যই। লবণ সহনের জন্য সুন্দরী গাছের একটি অভিযোজনগত গুরুত্ব লেখো।
লবণ সহনের জন্য সুন্দরী গাছের যে পাতা সেখানে কিন্তু লবণ গ্রন্থি থাকে, অতিরিক্ত লবণগুলোকে সেই গ্রন্থি থেকে বাইরে বের করে দেয়, দিয়ে লবণ সহনশীল হয়ে যায়। তারপর 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টা তোমরা খুঁজে বের করো এবং লেখো। স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে যাবতীয় জ্ঞান, পিবিআর। স্থানীয় জীব সম্পদ সম্বন্ধে ঐতিহ্যবাহী বংশ পরম্পরাগত বিশ্বাস আর স্থানীয় সম্পদের স্থিতিশীল ব্যবহার, এটা হচ্ছে পিবিআর হবে। পিবিআরের মধ্যে এই সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ আছে। ওকে, তারপর সিঙ্গালীলা জাতীয় উদ্যানে সংরক্ষিত একটি বিপন্ন প্রাণীর নাম কি হবে? এটা হচ্ছে রেড পান্ডা হবে, রেড পান্ডা। ওকে, তো ফ্রেন্ডস, এই ছিল সমস্ত শর্ট প্রশ্নের উত্তর। এরপরে বিভাগ গতে 2 মার্কের প্রশ্নগুলো আছে, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো ভালো করে। এগুলোও কিন্তু আনসারগুলো নিজেরা তৈরি করো, কারণ এগুলো কিন্তু সালের কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয়। তোমরা কিন্তু এগুলোকে ভালো করে পড়ে নিও। ওকে, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।